ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো মাই কুইন। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা বর্তমান সময়ের একটা অফিস দেখতে পাই। একটি মেয়ে কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল। এই মেয়েটির নাম জিয়াং শাওমেং। সে এই অফিসের একজন কর্মচারী। তার জীবনের লক্ষ্য শুধু টাকা ইনকাম করা আর ড্রামার নায়কদের মতো একটা বয়ফ্রেন্ড জোগাড় করা। তবে দুঃখের বিষয় হলো যে জন্ম থেকেই সিঙ্গেল। তার সামনেই দাঁড়িয়েছিল তার বস। এনার নাম চিনহান, বয়স 30 বছর, ঠান্ডা এবং রাগী স্বভাবের। বর্তমানে মেং বলে, স্যার আমি আপনার সব কাজ করে দিয়েছি, এবার আমি আসছি। সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে চিনহানকে গালাগালি করতে থাকে যে তোর জন্য সারাদিন কাজ ছাড়া আর কিছু ভাবার সময় পাই না। সে অনেকগুলো খাবার নিয়ে বসে যায় ড্রামা দেখতে। ড্রামা চলছিল, হঠাৎ করেই মাঝখানে ড্রামার ভেতর থেকে একটি সিস্টেম কথা বলতে শুরু করে। সে বলে, আপনি কি সিঙ্গেল থাকতে থাকতে বিরক্ত? আপনি কি ড্রামার মতোই নিজের জীবনে একটা লাভ স্টোরি চান? এরকমই একজন ভালোবাসার মানুষ চান? ম্যাং প্রথমে ভয় পেয়ে যায়। সে টিভি বন্ধ করে দিতে চায়, তবে সিস্টেম বলে দয়া করে বন্ধ করবেন না। এটা আমাদের একটা গেম, এটা একটা আলাদা দুনিয়া। এখানে আপনি আপনার পছন্দ মতো স্টোরি এবং আপনার পছন্দ মতো ভালোবাসার মানুষ পাবেন। বলুন আপনি কেমন স্টোরি চান? ম্যাং বলে, একটা সুন্দর লাভ স্টোরি। সিস্টেম বলে, আর আপনি কেমন নায়ক চান? ম্যাং বলে, লয়াল, ধনী, ভদ্র, নম্র, আমাকে খুব ভালোবাসে, বয়সে আমার ছোট বা বয়সে বড়, তাতে কোনো অসুবিধা নেই, তবে হ্যান্ডসাম হতে হবে। তার এত ডিমান্ড শুনে সিস্টেম চুপ হয়ে যায়। একটু পরে সিস্টেম বলে, আপনার পছন্দ মতো নায়ক রেডি হয়ে গেছে, এবার আপনাকে শুধু সেখানে যেতে হবে। ম্যাং খুশি হয়ে যায়। আর এর পরপরই সে ড্রামার ওয়ার্ল্ডে চলে যায়। একটা বড় ঘন্টার শব্দে তার ঘুম ভাঙে। সে উঠে বুঝতে পারে সে নিজে একটা ছেলে রূপে আছে। সে মনে মনে বলে, আমি কি কোনো মিশনে এসেছি, নাকি আমার পরিচয় এরকমই গোপন থাকবে? তখন সে একটা তীর চিহ্ন দেখতে পায় যেটা উপরের দিকে। সে ভাবে, এখন কি আমাকে উপরে যেতে হবে? পরে দেখা যায় তীর চিহ্নটি সামনে গেছে, তাই সে সামনে আসে। এই হলো রুয়োসুই রাজ্য। ম্যাং বাইরে আসলে এক লোক তাকে ম্যাং ভাই বলে ডাক দেয়। সে বলে, আমি কি এখানকার অনেক পরিচিত? সেই লোক বলে, অবশ্যই, আপনি আমাদের সবার আদরের, আপনার জন্য আমি এই বাতিটা এনেছি। ম্যাং বলে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তবে তখন সে দেখতে পায় তার কাছে অনেক টাকা আছে। এরপরই সে অনেক জিনিস কিনে নেয়। এর মধ্যে এই দিক থেকে একটি ছেলে আসছিল। হঠাৎ করেই তার অন্য এক লোকের সঙ্গে ধাক্কা লাগে এবং ম্যাং এর সঙ্গেও তার ধাক্কা লেগে যায়। ম্যাং তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই লোক দেখতে একদম চিনহানের মতো। এখানে আমাদের এনার পরিচয় দেওয়া হয়। এই হলো চুইকুন রাজ্যের পঞ্চম রাজকুমার মুরং চ্যান। আমরা শুধু তাকে চ্যান বলেই ডাকবো। ম্যাং ভাবতে থাকে, মানে এই গেমের যে ডিজাইনার সে কি পাগল? এইরকম একটা বিরক্তিকর লোককে মডেল হিসেবে বানিয়েছে। পরে সে ভাবে, কিন্তু এটা তো আসল চিনহান নয়, তাহলে আমি কেন তাকে ভয় পাচ্ছি? সে তখন তার পথ আটকে দাঁড়ায়। এরপর বলে, আপনি আমার জিনিস নষ্ট করেছেন, এর ভর্তুকি আপনাকে দিতেই হবে। চ্যান বলে, আমি যদি না দিই? তখন সে তার পা ধরে বসে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, এই লোক আমার জিনিস নষ্ট করেছে, কিন্তু সে টাকা দিতে চাইছে না। চ্যান বলে, আচ্ছা কত দিতে হবে? সে বলে 100। চ্যান বলে, মানে এই আবর্জনার দাম 100? তখন সে আবার কান্না করতে চাইলে সে বলে, ঠিক আছে আমি দিচ্ছি। কিন্তু সে টাকা বের করতে গিয়ে দেখে তার কাছে টাকা নেই। তখন সে বুঝতে পারে একটু আগেই যে লোকটার সঙ্গে তার ধাক্কা লেগেছিল সে তার জামার ভেতর থেকে তার গুরুত্বপূর্ণ বক্স নিয়ে গেছে। সে তখন ম্যাংকে বলে, একটু আগেই যে লোক আমার সঙ্গে ধাক্কা লেগেছে সে কি তোমার লোক? তুমি এখানে আমাকে আটকেছো আর ও আমার জিনিস নিয়ে পালিয়েছে, তাই তো? ম্যাং বলে, তুমি যদি টাকা না দিতে চাও না দাও, তুমি আমাকে অপবাদ দেবে না। চ্যান তখন তার চুল ধরে। ম্যাং বলে, তুমি আমার চুল ধরেছো? তুমি জানো আমার চুল যে ধরে তাকে আমি ঘৃণা করি। সে তাকে মারতে থাকে। তখন চ্যান তার জামা ধরলে তার চুল খুলে যায় আর সে বুঝতে পারে ম্যাং আসলে একটা মেয়ে, তাই সে তাকে ছেড়ে দেয়। চ্যান সেই চোরের পেছনে দৌড় দেয় আর ম্যাং সবাইকে বলে এই চরিত্রহীন লোককে ধরতে। ওই চোর চুরি করা জিনিসটা আগুনে ফেলে দিয়ে দৌড় দেয়। চ্যান আগুন থেকে একটা শুকনো ফুল তোলে। তখন ম্যাং এসে বুঝতে পারে যে আসলেই চোর তার জিনিস নিয়েছে। ম্যাং দেখতে পায় একটি ছেলে আর একটি মেয়ে তাকে ফলো করছে। সে মনে করে সে হয়তো তাদের কাছ থেকে টাকা চুরি করেছে, তাই তারা তার পিছু করছে। তাই সে পালাতে শুরু করে। অন্যদিকে চ্যান ফুলটা ধরে কিছু একটা বুঝতে পারে এবং সেটা আবার আগুনে ফেলে দেয়। ম্যাং অনেকক্ষণ দৌড়ানোর পর ভাবতে থাকে,
আমি এদের কাছ থেকে কত টাকা চুরি করেছি, এরা এখনো আমার পিছু ছাড়ছে না। পরে সে বলে, ভাই আমি তোমাদের কত টাকা নিয়েছি? তখন এরা দুজনে বলে, রাজকুমারী আর কত দৌড়াবেন, এবার প্রাসাদে ফিরে চলুন। ম্যাং তখন অবাক হয়ে যায় আর আমাদেরকে তার পরিচয় দেওয়া হয়। এখানে তার পরিচয় জিয়াং ম্যাংমুং। আমরা শুধু তাকে ম্যাং বলেই ডাকবো। সে এই রাজ্যের নবম রাজকুমারী। সে প্রায় ছেলেদের বেশ নিয়ে বাইরে ঘুরতে আসে এবং বাইরে সে ম্যাং ভাই নামে খুবই পরিচিত। এরপরে প্রাসাদে ডাক্তার ম্যাংকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করছিল। সে বলে, রাজকুমারীর কোনো সমস্যা আমি দেখতে পারছি না, শুধুমাত্র পড়ে গিয়ে হয়তো তার স্মৃতি চলে গেছে। এই হলো এই রাজ্যের রানী বা রাজা, মানে এই রাজ্য রানীর শাসনেই চলে। প্রজন্মের পর প্রজন্ম এই রাজ্যে মেয়েদের শাসনেই চলছে। অন্য রাজ্য থেকে রাজকুমার রানীকে বিয়ে করে এখানে থেকে যায়। বর্তমানে ম্যাং ধীরে ধীরে সিস্টেমকে বলে, তুমি আমাকে কারোর সঙ্গে পরিচয় করিয়ে দাওনি, আমি মানুষ চিনব কি করে? আচ্ছা ঠিক আছে, স্মৃতি হারানো আমি চালিয়ে যেতে পারবো। সে তখন নাটক করে বলে, আরে আমার কিছু মনে পড়ছে না, এটা কোন জায়গা, তোমরা কারা, আমি কে? তখন রানী বলে, তুমি ভয় পেও না, তুমি আমার আদরের বোন, এই রাজ্যের নবম রাজকুমারী। এটা হলো তোমার মহল, এরা সবাই তোমার দাস দাসী। ম্যাং এরপরে এই সবকিছু একটা নোটে লিখে রাখে। সে বলে, আচ্ছা আমার বয়স কত? তখন তার দাসী সাওয়াই বলে, আপনার বয়স 17 বছর। সে বলে, 17 বছর? আয়না আছে? তোমাদের কাছে কোনো আয়না আছে? তাকে একটা আয়না দেওয়া হলে সে বলতে থাকে, ও মাই গড, 17 বছরের আমি দেখতে কি সুন্দর, কি সুন্দর স্কিন, কি সুন্দর চুল, কারণ আমি নায়িকা, আমি নায়িকা। এগুলো বলে সে নিজে নিজেই হাসছিল। এদিকে চেন তার সেবকের সঙ্গে কথা বলছিল। তার সেবকের নাম কং, খুবই লয়াল এবং মার্শাল আর্টে পারদর্শী। এখানে চেন বলে, আজও সে যে ব্লাড নাইট গ্লুমিং সিরিয়াস কিনেছে সেটা নকল। কং বলে, রাজকুমার আমরা টিএনজি প্যাভিলিয়নের সাহায্য কেন নিচ্ছি না? চেন বলে, এই ফুল আমার জন্য খুবই জরুরি, যেভাবেই হোক এর আসলটা আমাকে জোগাড় করতেই হবে। তবে আমি বেশি লোক জড়াতে চাই না। তবে আজ ওই গ্যাংস্টার মেয়েটা ধরতে গেলে আমাকে সাহায্যই করেছে। মানে সে ম্যাংয়ের কথা বলছে। পরদিন সকালে ম্যাং বলতে থাকে, আমার জীবন তো ভালোই চলছে, কিন্তু আমার নায়ক কখন আসবে? তখনই দাসী বলে, দেখুন কারা এসেছে। ম্যাং দেখতে পায় 4টা ছেলে এসেছে। সে তখন বলে, আরে এরা কি এই রাজ্যের F4? এই হলো পঞ্চম রাজকুমার, ইনি ষষ্ঠ আর ইনি সপ্তম। অষ্টম রাজকুমার বাঁশি বাজিয়ে বলে, তোমার যদি কোথাও ভালো না লাগে তুমি আমার কাঁধে মাথা রাখতে পারো। ম্যাং বলে, আরে এইভাবে কেউ প্রপোজ করে? আমি কাকে রেখে কাকে বাছাই করব? অষ্টম রাজকুমার তাকে একটা ব্রেসলেট দিয়ে বলে, তোমার পছন্দ হয়েছে? সে বলে, হ্যাঁ পছন্দ হয়েছে। ম্যাং মনে মনে ভাবতে থাকে, হ্যান্ডসাম দেখতে, আমার পছন্দ অপছন্দ জানে, তাহলে কি এটাই নায়ক? অষ্টম রাজকুমার বলে, তোমার জিনিস পছন্দ হয়, তবে যে তোমাকে জিনিসটা দিল তোমার তাকেই মনে নেই। ম্যাং বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তোমাকে ভুলে যাওয়া উচিত হয়নি। এটা শুনে সবাই হাসতে শুরু করে। তখন দাসী বলে, রাজকুমারেরা আমার রাজকুমারীকে নিয়ে আর মজা করবেন না। ম্যাং বুঝতে পারে এরা সবাই রাজকুমার, মানে এরা তার ভাই। রাজকুমারেরা বলতে থাকে, শুনলাম তোমার নাকি স্মৃতি চলে গেছে, বিশ্বাস করিনি, তবে এখন সত্যিই বিশ্বাস হচ্ছে। ম্যাং রেগে তাদেরকে চলে যেতে বলে। এরপর সে সিস্টেমকে বলে, মজা লাগছে, আমাকে নিয়ে খেলতে ভালোই লাগছে তাই না? তখন সাওয়াইয়ের মাথায় একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা গেলে সে সেটাতে ক্লিক করে। সাওয়াই বলে, রাজকুমারী আপনার কিছু জানার হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ম্যাং তখন বলতে শুরু করে, আমাকে তাহলে এদের প্রত্যেকের ডিটেলস বলো। সাওয়াই বলে, পঞ্চম আর ষষ্ঠ রাজকুমার বিবাহিত, সপ্তম আর অষ্টম রাজকুমার অবিবাহিত। এদের মধ্যে অষ্টম রাজকুমার আর আপনি পিঠাপিঠি ভাই বোন, তাই আপনাদের মধ্যে বনিবনাও বেশি। আপনার একটা বড় বোন আছে যে চতুর্থ রাজকুমারী, তার নাম সিসি, তবে সে আপনাকে বেশি একটা পছন্দ করে না। ম্যাং বলে, আচ্ছা রাজকুমারেরা বাদে প্রাসাদে আর কোন কোন ধরনের ছেলেরা আছে? সাওয়াই বলে, ডাক্তার, বডিগার্ড আর ইউনুক। ম্যাং মনে মনে ভাবে, ইউনুকরা তো গরিব, তাহলে বাকি রইল ডাক্তার আর বডিগার্ড। সে তখন বলে, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি এখনই ডাক্তারের কাছে যাচ্ছি। সে রাজ হাসপাতালে চলে আসে। এখানে সে ডাক্তারকে দেখে একদম ফিদা হয়ে যায়, কারণ ডাক্তার ছিল খুবই হ্যান্ডসাম। সে আগেই ডাক্তারের কোলে পড়ে যায় আর বলে তার মাথা প্রচন্ড ব্যথা করছে। ডাক্তার তাকে দেখছিল, তখন সে বলে, ভাইয়া আপনি কি বিবাহিত?
দাঁড়িয়ে বাড়ি আছে। পরে মনে পড়ে এটা তো রাজাদের সময়। সে বলে, বাড়িঘর কেমন, জমি জমা আছে? তখনই একটা ছোট্ট বাচ্চা ছেলে ডাক্তারকে বাবা বলে ডাক দেয়। এরপর বলে, আমরা কখন বাড়িতে যাব? ম্যাংয়ের তো মেজাজটা একেবারে খারাপ হয়ে যায়। সে রেগে চলে যেতে চাইলে ডাক্তার বলে, প্রেসক্রিপশন নিয়ে যান। ম্যাং বলে, ওষুধ আপনার খাওয়া প্রয়োজন, এত অল্প বয়সে মানুষ বিয়ে করে? এরপরে সে তার অষ্টম ভাইয়ের কাছে এসেছে। তার অষ্টম ভাইয়ের নাম হাও। সে বলে, ভাইয়া তুমি একটু বলো তো, আমি কি তোমাদের আপন বোন, নাকি আমাকে দত্তক আনা হয়েছিল? তার ভাই তখন একটা পেইন্টিং বের করে। এরপর বলে, দেখো তো ছবিটা কি চেনা চেনা লাগছে? ম্যাং বলে, এটা তো আমার ছবি। হাও বলে, না, ভালো করে এই জায়গাটা দেখো, এটা আমাদের মায়ের ছবি, যে আগের রাজা ছিল, এখন বেঁচে নেই, তবে সে আর তুমি দেখতে অবিকল একরকম, তাই তুমি দত্তক হতেই পারো না। ম্যাং বলে যে এই গেম ডিজাইন করেছে তার মাথায় সমস্যা আছে, এত হ্যান্ডসাম ভাই দিয়ে রেখেছে। এরপর সে তার গয়নাগাটি গুলো নিয়ে যখন আসছিল তখন সেখানে আমরা দুটো মেয়েকে দেখতে পাই। তারা ম্যাংকে দেখে বলে, এ তো দেখছি দিন দিন আরো অভদ্র হচ্ছে। এই হলো চতুর্থ রাজকুমারী, যার নাম সিসি। সে সবকিছু সৌন্দর্যের উপর বিচার করে। সে ম্যাংকে আটকে দিয়ে বলে, শুনেছি তুমি নাকি অসুস্থ, এখন কি অবস্থা? ম্যাং বলে, আমি ভালো আছি, কিন্তু তুমি কে? সিসি বলে, শুনেছিলাম তোমার নাকি স্মৃতি চলে গেছে, তো অসুস্থ থাকলে বাড়িতে থাকো না, দৌড়াদৌড়ি করলে তো পরে একুল ওকুল ধুকুলে যাবে। ম্যাং বলে, ও তুমি তাহলে আমার ওই বোন যে আমাকে পছন্দ করো না, কিন্তু তুমি আমার সাথে এরকম করে কি লাভ? ভাইয়েরা সবাই আমাকেই ভালোবাসে। আমি তোমাকে সরাসরি বলে দিই, আমার সঙ্গে তোমার কোনো কম্পিটিশন নেই। আমি এখানে এসেছি আমার নায়ককে খুঁজতে, তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো। এই বলে সে চলে যায়। প্রাসাদে আসার সময় সে আরেকজন ছেলেকে দেখে ক্রাশ খেয়ে যায়। একজন ইউনুককে ধরে সে জিজ্ঞেস করে, এটা কে? ইউনুক বলে, এটা চুইকুন রাজ্যের চতুর্থ রাজকুমার উজে। আমাদের চতুর্থ রাজকুমারীকে বিয়ে দেওয়ার কথা চলছে, তাই সে প্রস্তাব নিয়ে এখানে এসেছে। ম্যাং বলতে থাকে, আরে আমার বেয়াদব বোনের ভাগ্য দেখি আমার থেকে ভালো। অন্যদিকে সিসি সবগুলো ছেলের ছবি দেখেছে, তবে এদের মধ্যে কাউকেই তার পছন্দ হয়নি। এদিকে দেখা যায় কং চ্যানকে বলে, আপনি কি বিয়ের কম্পিটিশনে যাবেন? চ্যান বলে, আমি যেহেতু এই রাজ্যে এসেছি আমাকে তো যেতেই হবে। তুমি ভয় পাচ্ছ যে আমি দেখতে একদম পারফেক্ট, রাজকুমারীর আমাকে পছন্দ হয়ে যাবে? ভয় পেও না, আমি প্ল্যান করে রেখেছি। এরপরে রানী আজ সব ছেলেদের দেখে ক্লান্ত হয়ে গেছে। সে বলতে থাকে, এক বোনের তো বিয়ে হয়ে যাবে, তবে আরেক বোনকে নিয়ে আমি চিন্তায় আছি। দাসী বলে, মহারানী তারও তো 18 বছর হতে চলেছে, তাহলে তাকেও বিয়ে দিয়ে দিন, আপনার দুই চিন্তা একদিনেই শেষ হয়ে যাবে। এরপরে দেখা যায় ম্যাংকে ঘুমের মধ্যে সাজানো হচ্ছে। সে হঠাৎ করে চোখ মেলে তাকিয়ে বলে, আমার চেহারা এরকম হলো কিভাবে? তখন তারা বলে, আমরা আপনাকে সাজাচ্ছি কারণ আপনাকেও কম্পিটিশনে যেতে হবে। সে বলে, কম্পিটিশন তো আমার চতুর্থ বোনের। দাসী বলে, মহারানী বলেছে আপনিও যেতে পারবেন। ম্যাং বলে, তার মানে আমি ইচ্ছে করলে উজেকে পছন্দ করতে পারবো? সে তখন নিজেই নিজের মেকআপ করতে চায়। একটু পর দেখা যায় রাজ দরবারে সিসি এসেছে। পরক্ষণেই ম্যাং সেখানে আসে। ম্যাং সেখানে বসলে রানী বলে, তুমি চোখে কি দিয়েছো? ম্যাং বলে, আপু এটা হলো গ্লিটার পাউডার, এটাতে চোখ জ্বলজ্বল করে। রানী বলে, তোমার কি শীত করছে না? সে বলে, আমি কুল থাকতে চাইছি। এরপরেই কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। সবশেষে চুইকুন রাজ্যের দুই রাজকুমার উজে আর চেন সেখানে আসে। চেনকে দেখেই সিসির পছন্দ হয়ে যায়। ওদিকে ম্যাং চিৎকার করে বলে, তুমি এখানে কি করছো? রানী বলে, তুমি ওনাকে চেনো? তখন সে বলে, না। সে মনে মনে ভাবে, আমি ভেবেছিলাম কোনো দুর্বল এনপিসি, এখন দেখছি ভালো ক্যারেক্টারই আছে। কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। প্রথম কম্পিটিশন সৌন্দর্য প্রতিযোগিতা। প্রাসাদের দাসীরা তাদের পছন্দ মতো ছেলেদেরকে ফুল দেবে। যেই ছেলের কাছে সবচেয়ে বেশি ফুল হবে সে জিতে যাবে। এখানে সবাই চেনকে বেশি ফুল দিচ্ছিল। ম্যাং বলতে থাকে, ওয়াই। সে ইশারা দিয়ে দাসীদেরকে বলতে থাকে উজেকে দিতে। তবে এই রাউন্ড চেন জিতে যায়। দ্বিতীয় রাউন্ড বুদ্ধিমত্তার। সবাইকে মেকানিজম একটা জিনিস দেওয়া হয় যেটা খুলে দেখাতে হবে। হঠাৎ করেই একটা ছেলে সেখানে এসে মেকানিজম উপরে ছুড়ে দিয়ে তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলে। এরপর বলে, খুলে দিয়েছি। ম্যাং মনে মনে বলতে থাকে, এই অরা, এত মানুষের মধ্যে থেকে লাইমলাইট নিয়ে নেওয়া, তাহলে কি এটাই আমার নায়ক? ম্যাং সাওয়াইকে জিজ্ঞেস করে, এটা কে? সাওয়াই বলে,
এনার নাম শাওচি। সে আপনার ছোটবেলার বন্ধু। সে যুদ্ধে ছিল, আপনার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে, তাই তাড়াহুড়া করে এসেছে। 4 দিনের রাস্তা একদিনে এসেছে। রানীর দাসী বলে, কিন্তু খেলার নিয়ম তো এটা ছিল না। তখন সে বলে, আপনি শুধু বলেছেন মেকানিজম খুলতে, নিয়ম তো বলেননি। তাই এই রাউন্ড সে জিতে যায়। এর পরের রাউন্ড ছবি আঁকার। সবাই তাদের পছন্দের রাজকুমারীর ছবি আঁকছিল, তবে আর এরা দুজন ধাক্কাধাক্কি করছিল কে সুন্দরভাবে দাঁড়াতে পারে। যে বুঝতে পারে চেনের ছবি সবচেয়ে বেশি সুন্দর, তাই সে তার নিজের এক লোককে ল্যাং মেরে দেয়। সেই লোক চেনের পেন্টিং নষ্ট করে দেয়। তবে চেনের এতে কোনো সমস্যা নেই, বরং সে খুশি যে তার জামা নষ্ট হয়নি। এরপরে সবাই যার যার পেন্টিং দেখায়। এখানে শাওচি ম্যাংয়ের ছবি এঁকেছে, তবে সেটা এত বাজে যা বলার বাইরে। এই রাউন্ড উজে জিতে যায়। একটু পরে দেখা যায় শাওয়াই ম্যাংকে দড়ি দিয়ে বাঁধছে। ম্যাং বলতে চায়, তুমি আমাকে এত টাইট করে কেন বেঁধেছ? তবে সে মনে করে বাঁধন হয়তো ঢিলা হয়েছে, তাই সে আরো টাইট করে বেঁধে দিয়ে চলে আসে। এটা হলো লাস্ট চ্যালেঞ্জ। 2 রাজকুমারী বনের ভেতর বন্দী রয়েছে। প্রত্যেক ক্যান্ডিডেটরা তাদেরকে বাঁচাতে যাবে, তবে পুরো বনে রয়েছে অনেক ফাঁদ। 9ম রাজকুমারী বামে রয়েছে আর 4র্থ রাজকুমারী ডানে, তাই যে যাকে বাঁচাতে চায় সে সেদিকে যেতে পারে। এখানে সবাই চলে যায়, শুধুমাত্র এরা দুজন থেকে যায়। চেন 1-2 গুণে ডিসাইড করছিল সে কোন দিকে যাবে। সে ডান দিকে যেতে চাইলে উজের হাতে আমরা একটা অস্ত্র দেখতে পাই, তবে এরপর আবার সে বাম দিকে চলে যায়। তখন দেখা যায় মেংয়ের কাছে অলরেডি একটা ছোট কেচি ছিল। শাওচি বনে চলে আসে, তবে এখানে সে একটা ফাঁদে পড়ে যায়, কিন্তু সে যেহেতু যোদ্ধা তাই সহজেই সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে মেং নিজেকে ছাড়িয়ে ফেলে। এদিকে চেন বনের ভেতর আসলে তাকে লোকেরা ফাঁদে ফেলবে, তবে সে সেখানে পাই দেয় না। সে জুতা ময়লা হয়ে গেছে দেখে সেটা মুছতে থাকে। এরপর আয়না বের করে নিজের চেহারাটা ভালো করে দেখে নেয়। পরে বলে, অনেক সময় আছে, আমি না হয় একটু বিশ্রাম করি। সে তার জামার ভেতর থেকে চাদর, বিভিন্ন খাবার, এমনকি চা পর্যন্ত নিয়ে আসে। এরপরে সেগুলো খেতে শুরু করে। এগুলো দেখে যারা তাকে ফাঁদে ফেলতে চেয়েছিল তারা চলে যায়। এদিকে সিসির কাছে উজে আসে, তবে সিসি একদমই খুশি হয় না, কারণ সে চেয়েছিল যেন চেন আসে। উজে তাকে বিভিন্ন জিনিস বলছিল, যে এরপরে বিয়ের পর তারা কি কি করবে, কিন্তু সিসি তার মাথায় এক আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। সে বলে, ঠিক করে কথাই বলতে জানে না, আবার আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে। এদিকে ম্যাং বলতে থাকে, আরে আমি কি দেখতে এতই খারাপ? একজন মানুষও আমাকে বাঁচাতে আসলো না। তখনই সে শাওচিকে দেখে ডাক দেয়, তবে এরপরই সে কোথাও পড়ে যায়। শাওচি তাকে দেখতে পায় না। শাওচি দৌড়ে সেই জায়গায় যায় যেখানে ম্যাংকে বেঁধে রাখা হয়েছিল, তবে ম্যাং এখানে নেই দেখে সে মনে করে কেউ হয়তো তাকে বাঁচিয়ে নিয়ে গেছে। এদিকে সিসি একা ফিরে যায়। রানী বলে, তুমি একা কেন? তোমাকে যে বাঁচিয়েছে সে কোথায়? সিসি কোনো উত্তরই দেয় না। ম্যাং একটা বড় গর্তে পড়েছিল। সে বলে, সিস্টেম মানে তুমি আমার সঙ্গে কিরকম গেম খেলছো? এত বড় গর্ত থেকে আমি কিভাবে বের হব? তখন সে চিৎকার করে বলতে থাকে, কেউ কি আছে? আমি এখানে পড়ে গেছি। শাওচি, আমি এখানে আছি। কিন্তু কেউই আসে না। তাই সে ধীরে ধীরে বলতে থাকে, ইটস সামবডি হিয়ার, ইটস মি। কেউ কি আছে? ওই রাস্তা দিয়ে চেন যাচ্ছিল। সে চলে যেতে চায়, তবে আবার ফিরে আসে। সে বলে, তুমি এত আস্তে আস্তে ডাকছো, আমি এই রাস্তা দিয়ে না গেলে জানতেই পারতাম না যে এখানে কেউ পড়ে আছে। ম্যাং বলে, আমাকে বাঁচাও। সে বলে, আমি কেন তোমাকে বাঁচাবো? ম্যাং বলে, ঠিক আছে চলে যাও। পরে আমার আপু যখন জিজ্ঞেস করবে যে আমি কোথায়, তখন দেখি তুমি কি উত্তর দাও। চেন এরপর তাকে একটা গাছের শেকড় দিয়ে টেনে উপরে তুলতে চায়, তবে পারে না। সে বলে, তোমার ওজন অনেক বেশি, আমার দ্বারা সম্ভব না। কিন্তু এরপর আবার সে চেষ্টা করে, তবে এইবার শেকড় ছিঁড়ে যায় আর সে নিজে ম্যাংয়ের উপর পড়ে যায়। ম্যাং বলে, তুমি নিচে কেন আসলে? সে বলে, তোমার ওজন অনেক বেশি, শেকড় ছিঁড়ে গেছে। ম্যাং বলে, কিভাবে কথা বলো তুমি? এভাবে কেউ কাউকে বলে? এবার আমরা এখান থেকে যাব কি করে? চ্যান তখন তাকে ধরে উপরে উঠে যায়। ম্যাং বলে, তুমি এই টেকনিক জানো? তুমি আমাকে আগে কেন বলোনি? সে বলে, কারণ তুমি জিজ্ঞেস করোনি। ম্যাং রাগ করে চলে যেতে চাইলে চ্যান বুঝতে পারে তার পায়ে ব্যথা, তাই সে তাকে পিঠে উঠতে বলে, তবে ম্যাং উঠতে না চাইলে সে তাকে কোলে নিয়ে নেয়। এদিকে শাওচি ফিরে এসে বলে, ম্যাং কোথায়? রানী বলে, আমিও তো জিজ্ঞেস করছি, ম্যাং কোথায়? সে বলে, ম্যাংকে তো কেউ বাঁচিয়ে নিয়ে এসেছে,
তারা বলে না ম্যাং এখনো আসেনি। তখনই এরা দুজন সেখানে আসে। রানীর দাসী বলে অভিনন্দন, পঞ্চম রাজকুমার এই কম্পিটিশন জিতে গেছে এবং সেই হবে নবম রাজকুমারীর স্বামী। এতে তো এরা সবাই অবাক হয়ে যায়। এরপরে রাতের বেলা ম্যাং বসেছিল। তখন শাওয়াই বলে রাজকুমারী আপনার বিয়ে হয়ে যাবে, আপনি তো আর প্রাসাদ থেকে বের হতে পারবেন না। ম্যাং বলে প্রাসাদ থেকে বের হয়ে আমি কোথায় যেতে চাই? শাওয়াই বলে আপনি আগে বলতেন আপনি প্রাসাদের বাইরে যেতে চান, বাইরে মুক্ত জীবন কাটাতে চান। ম্যাং বলে কেন, আমার সঙ্গে কোনো ঘটনা ঘটেছে? শাওয়াই বলে এই বিষয়ে তো আমি জানি না। ম্যাং বুঝতে পারে এটা আবার কোনো সিক্রেট। এরপরে সে বলতে থাকে এখন আমার হাতে দুটো রাস্তা আছে, এক ছোটবেলার বন্ধু শাওচিকে বিয়ে করা, দুই চেনকে বিয়ে করা, যাকে হয়তো আমার বিয়ের পরে ভালো লাগতে পারে। তুমি আগে শাওচির ভালো দিক আর খারাপ দিকগুলো আমাকে বলো। শাওয়াই শাওচির ভালো দিকগুলো একে একে বলছিল, যে তার অল্প বয়স, সে একজন যোদ্ধা, নম্র ভদ্র, তবে একটু বেশি সাদাসিধে। ম্যাং এরপরে চেনের খারাপ দিক সম্পর্কে বলতে বললে শাওয়াই একটানা বলতেই থাকে যে সে ছোটবেলা থেকেই একরোখা, বেয়াদব, তার যেটা ইচ্ছা করে সে সেটাই করে, সে কারো কথাই শোনে না, তার নামে অনেক অভিযোগ আছে। তার ভালো দিক হলো সে দেখতে ভালো আর তার জন্ম রাজবংশে। ম্যাং অবাক হয়ে যায় যে তার মাত্র দুটো ভালো গুণই আছে। এদিকে আমাদেরকে চুইকোন রাজ্যের যুবরাজ মুরং ইকে দেখানো হয়। এটা হলো চেনের বড় ভাই আর তার সবচেয়ে প্রিয় ভাই। এক যুদ্ধে জিং সেক্টের লোকেরা তাকে একটা ভয়ঙ্কর বিষ দেয়, যার পর থেকে সে পায়ে হাঁটতে পারে না। গত 9 বছর ধরে সে হুইল চেয়ারে আছে। সে চেনকে বলে আমার জন্য তুমি নিজের সবকিছু বাদ দিয়ে দিয়েছ, তবে আমি বলবো এখন এগুলো ছেড়ে নিজের জীবনটাকে গুছাও। বর্তমানে তার কাছে চিঠি আসে যে চেনের রুসুই রাজ্যের নবম রাজকুমারীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। এতে সে ভীষণ খুশি হয়ে যে তার ভাই হয়তো নিজের ভালোবাসা পেয়ে গেছে। এদিকে ম্যাং এসেছে শাওচির কাছে, কারণ সে ডিসাইড করেছে সে শাওচির সঙ্গেই থাকবে। অন্যদিকে সিসি শাওচির কাছেই আসছিল। সে বলতে থাকে শাওচি ম্যাংকে বিয়ে করার জন্য 4 দিনের রাস্তা 1 দিনে এসেছে। অবশ্যই ওকে অনেক ভালোবাসে। আমি যদি বলি যে ওর স্মৃতি নেই তাহলে হয়তো ও এই বিয়েটা আটকে দেবে। তবে তখন তারা সামনে ম্যাংকে দেখে লুকিয়ে পড়ে। এরপরে বের হয়ে ভাবতে থাকে যে ও এখানে কেন এসেছে। দাসী বলে এটা তো আমাদের জন্য ভালো হয়েছে, সে নিজে থেকেই যদি বিয়েটা ভেঙে ফেলে তাহলে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। এরপরে তারা চলে যায়। ম্যাং শাওচির তলোয়ার প্র্যাকটিস দেখে খুবই খুশি হচ্ছিল। তখন হঠাৎ শাওচির একটা তলোয়ারের আঘাতে সে পড়ে যেতে চাইলে শাওচি তাকে গিয়ে ধরে। ম্যাং কল্পনা করে শাওচি তার কপালে কিস করছে, তবে বাস্তব হলো শাওচি তার মাথায় একটা টোকা দেয়। শাওচি বলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ওয়াদা রাখতে পারিনি। ম্যাং বলে কোন ওয়াদা? আসলে আমি ওই দিন প্রাসাদ থেকে বেরিয়েছিলাম, তারপর পরে গিয়েছিলাম, পরে আমার স্মৃতি চলে গেছে, আমার কিছুই মনে নেই। কিন্তু শাওয়াই আমাকে বলেছে তুমি আমাকে বিয়ে করার কথা দিয়েছিলে। শাওচি বলে হ্যাঁ আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমাকে বিয়ে করে এই বন্দি প্রাসাদ থেকে বাইরে নিয়ে যাব, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। ম্যাং বলে এজন্য তুমি নিজেকে দোষ দিও না, এটা আমারই দোষ। ওই দিন আমি তোমার কাছেই আসছিলাম, কিন্তু পরে আমি একটা গর্তে পড়ে গিয়েছিলাম। শাওচি এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। এরপর ম্যাং তার দাসদাসীকে জিজ্ঞেস করে বিয়ে ভাঙতে হলে তাকে কি করতে হবে। শাওয়াই বলে রাজকুমারী বিয়ে ভাঙার 2টা উপায় রয়েছে, প্রথমত আপনাকে ভাঙতে হবে, নয়তো পঞ্চম রাজকুমার চেন যদি নিজে থেকে বিয়েটা ভেঙে দেয় তাহলে বিয়ে ভেঙে যাবে। ম্যাং বলে ওই অভদ্র ছেলে বিয়ে ভাঙবে না, আমাকেই কিছু করতে হবে। বলতো আমার আপু সবচাইতে কি বেশি পছন্দ করে? দাসী বলে সে সবসময় নিজেকে সুন্দর রাখতে পছন্দ করে, তাই ম্যাং লেগে পড়ে স্কিন কেয়ার প্রোডাক্ট বানানোর জন্য। একটু পর তার সেবক বলতে থাকে আমার মুখ কেমন চুলকাচ্ছে। তখন সে দেখতে পায় তার মুখে অ্যালার্জির রিয়াকশন দেখা দিয়েছে। সে বলে সরি আমি বুঝতে পারিনি, তোমার স্কিন সেন্সিটিভ, তুমি তাহলে এটা ট্রাই করো। এরপর রাতের বেলা সে শাওচির সঙ্গে দেখা করে। সে শাওচিকে বলে তুমি হাঁটতে বেরিয়েছো? তবে শাওচি স্পষ্ট জানিয়ে দেয় যে সে এখানে কাজ করতে এসেছে। ম্যাং বলে চলো আমরা একসাথে চাঁদ দেখতে শুরু করি। এরপর তারা দুজন চাঁদ দেখছিল। ম্যাং বলে কি বলে কথা শুরু করি। এরপর সে বলে আমি শুনেছি আমার বয়স যখন 5 বছর তখন আমাদের প্রথম দেখা হয়েছে। শাওচি বলে না, তোমার বয়স তখন 4.5 বছর, আমার বয়স 7 বছর। এরপরেই সে বিশাল গল্প জুড়ে দেয়। শাওচি বলে তোমার বয়স যখন 8 বছর তখন তুমি হারিয়ে গিয়েছিলে, পরে তোমাকে আবার খুঁজে পাওয়া হয়। ম্যাং বলে সেখানে কি আমার সঙ্গে কিছু ঘটেছিল? শাওচি বলে এই বিষয়ে আমি জানি না।
ম্যাং তখন ভাবতে থাকে তাহলে সেখানেই এমন কিছু ঘটেছিল যার কারণে আমি প্রাসাদ থেকে পালিয়ে যেতে চাই। এরপর সে বলতে থাকে আমার শীত করছে। শাওচি নিজের উপরের জামাটা খুলছিল, এটা দেখে ম্যাং একদম শিওর ছিল যে সে তার গায়ে পরিয়ে দেবে। তবে সে শীতের জামাটা সুন্দর করে ভাঁজ করে রেখে দেয়। এরপর বলে তোমার যেহেতু শীত করছে তাহলে চলো আমরা দৌড়াদৌড়ি করি, দৌড়াদৌড়ি করলে আর শীত করবে না। এরপরে তারা দৌড়াচ্ছিল। আড়াল থেকে চেন দেখে বলে এরা দুজন এখানে কি করছে। এরপরে সে একটা মাস্ক পরে নেয়। তার সেবক বলে আপনি আজ সত্যিই বাইরে যাবেন। চেন বলে ম্যাং দিনে সারাদিন কসমেটিক বানানো নিয়ে পড়ে থাকে, রাতে শাওচির সঙ্গে থাকে, তাই আমি একদিন বের হলে আমার মনে হয় না কেউ আমাকে ধরতে পারবে। এরপর সে বেরিয়ে এসে সবার প্রথমে সেই লোককে ধরে যার কাছ থেকে সে ব্লাড নাইট গ্লুমিং সিরিয়াস কিনেছিল। সে তাকে জিজ্ঞেস করে তোমার সাহস কি করে হলো আমার কাছে নকল ফুল বিক্রি করার। এখানে আমাদেরকে চেনের আরেকটা পরিচয় দেওয়া হয়, আসলে সে তিয়ানজি সেক্টর লিডার, যেখানে সবাই তাকে ইয়া নামে চেনে। এটা তার একটা সিক্রেট পরিচয়। সেই লোক বলে আমাকে ক্ষমা করবেন, আমি আসল ফুল নিয়ে আসার সময় বাইহুয়া গ্রামের ডাকাতরা আমার কাছ থেকে সেই ফুল রেখে দেয়, তাই বাধ্য হয়ে আমাকে নকল ফুল বিক্রি করতে হয়। চেন তখন তাকে ছেড়ে দেয়। এদিকে ম্যাং কসমেটিক বানাতে চাইছিল, তবে সে বুঝতে পারে কিছু উপকরণ কম আছে, তাই সেই উপকরণ আনার জন্য সে বাজারের কসমেটিকের দোকানে যেতে চায়। এই জন্য সে ইউনুকের পোশাক পরে যখনই চালের উপরে উঠতে যাবে তখনই চালের উপরে চেন আসে। ম্যাং বলে আমি তো জানতাম না রাজকুমারীরাও চালে ওঠে। চেন নামতে চাইলে ম্যাং বলে উঠেছ যখন তাহলে আমাকেও একটু উঠাও। এরপর সে উঠলে চেন বলে বাদর কোথাকার। সে বলে তুমি কাকে বাদর বলছো? তুমি বাদর, তোমার পরিবার বাদর। চেন বলে তুমি নিজে একবার ভেবে দেখো, পৃথিবীর কোন রাজকুমারী আছে যে কিনা গর্তে পড়ে যায়, রাতের বেলা ইউনুকের পোশাক পরে চালে উঠে পড়ে? দেখো তোমাকে দেখতে একদম একটা বাদরের মতোই লাগছে। ম্যাং বলে তোমার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না, মনে রাখবে আজ তুমি আমাকে দেখোনি, আমি তোমাকে দেখিনি, ওকে? এরপরে সে নেমে যায়। তখন আমরা শুনতে পাই গার্ডেরা তাকে ধরে ফেলেছে এবং তাকে চোর বলছে। উপর থেকে চেন বলে হ্যাঁ ওকে নিয়ে বন্দি করো। তখন গার্ডরা বলতে থাকে ওই দেখো চালের উপরে আরো একজন আছে, মানে তারা চেনকেও ধরে নিয়ে যাবে। এখানে সিন কাট হয়ে যায়। এরপরে ম্যাং চিৎকার চেঁচামেচি করছিল যে আমি বাইরে যেতে চাই। পরে সে ভাবতে থাকে আমিও যদি ওদের মতো কুংফু জানতাম অনেক ভালো হতো, ওদের মতো উড়ে চলে যেতাম, সবার সঙ্গে ফাইট করতে পারতাম। তাই সে সরাসরি চলে যায় শাওচির কাছে কুংফু শেখার জন্য। শাওচি বলে তুমি কেন শিখবে, তুমি তো রাজকুমারী, বহুত লোক আছে তোমাকে রক্ষা করার। ম্যাং বলে আমি শিখতে চাই, যখন আমার পাশে কেউ থাকবে না তখন আমি যেন নিজেকে সাহায্য করতে পারি। শাওচি বলে কেউ থাকবে না মানে? আমি সবসময় তোমার সাথে থাকবো। ম্যাং বলে তারপরও আমি শিখতে চাই। শাওচি বলে তাহলে মনে রাখবে তোমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। ম্যাং বলে তুমি চিন্তা করো না, আমি নায়িকা, আমি যা শিখতে চাইবো তা আমি সহজেই শিখতে পারবো। শাওচি তাকে নিজের তলোয়ার দেয়। ম্যাং তলোয়ারটা উঠাতেই পারে না। সে বলে আর কিছু নেই। তখন শাওচি বলে আরেকটা টেকনিক আছে। সে নিয়ে যায় তাকে ইট ভাঙার জন্য। শাওচি বলে এটা একদম বেসিক, এটা যদি তুমি করতে পারো তাহলে মনে করবে তুমি সবই ধীরে ধীরে শিখতে পারবে। শাওচি নিজের ইট ভেঙে দেখায়। ম্যাং এরপরে শাওচির মতোই করতে থাকে। পরে সে যখনই ইটে আঘাত করে তখন সে বুঝতে পারে তার হাত শেষ। সে তখন এক চিৎকার দেয়। এরপরে সিনে ম্যাং তার ভাইদের সঙ্গে একটা খেলা করছিল। দেখা যায় প্রাসাদের সব দাসদাসীরা ম্যাংয়ের প্যালেসে এসেছে। সিসি বলে সবাই কোথায় যায়? তার দাসী বলে নবম রাজকুমারী সবাইকে একটা খেলা শিখিয়েছে, যেটা নাকি খুবই মজার খেলা। প্রাসাদের সব দাসদাসীরাও সেই খেলা খেলতেই সেখানে যায়। এরপরে দেখা যায় সবাই এখানে খেলছিল। খেলা শেষ হয়ে গেলে সবাই চলে যায়। তখন চেন এসে বলে আমি ভেবেছিলাম একা একা প্রাসাদে না জানি তুমি কত বোর হচ্ছ, এখন দেখছি তুমি তো সবাইকে এনে ভালোই সময় কাটাচ্ছ। ম্যাং বলে কি সমস্যা, তুমিও খেলবে নাকি? সে বলে মাথা মোটার সঙ্গে আমি খেলি না। ম্যাং বলে আমি অসুস্থ, তারপরও তোমার আমার সঙ্গে এভাবে ব্যবহার করা লাগবে? সে বলে ঠিক হয়েছে, বিয়ের আগেই পরপুরুষের সঙ্গে মিলে আমাকে চিট করছো, বেশ হয়েছে হাতে ব্যথা পেয়েছো। ম্যাং বলে ও তোমার হিংসা হচ্ছে? সে বলে কার প্রতি হিংসা হবে, ওই বলদ শাওচির ওপর? ম্যাং বলে তুমি যত যাই বলো, অন্তত ও তোমার মতো না, আমি কোনোভাবেই তোমাকে বিয়ে করব না। চেন বলে কিন্তু আমাদের অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সে বলে তাতে কি হয়েছে, আমি বিয়ে ভেঙে ফেলবো। চেন বলে তাহলে তো ধন্যবাদ। সে বলে হ্যাঁ এখন চলে যাও। চেন ঘরে এসে প্রচুর ড্রিঙ্ক করছিল। তার সেবক বলে আপনার এত রাগ হচ্ছে কেন?
সে বলে আমি জানি না। যতবারই আমি ওই মেয়েকে রাগাতে চাই উল্টো নিজেই রেগে যাই। তখন তার সেবক কং বলে, কারণ আপনি রাজকুমার হিসেবে তার কাছ থেকে যেরকম ব্যবহার আশা করেন সে সেরকম ব্যবহার আপনার সঙ্গে করে না। তারপরও আপনি তার উপর রাগ করতে পারেন না, এর কারণ হলো আপনি জানেন মনের দিক থেকে সে খারাপ না। চ্যান বলে, ও ভালো, তবে আমি ভালো না। এরপর ম্যাং স্কিন কেয়ার মাস্ক বানিয়ে তার বড় আপুকে দেয়। তার বড় আপু অনেক খুশি হয়ে যায়। ম্যাং বলে, আপু তুমি আমাকে বলো তো তোমার সবচেয়ে বড় আশা কি? রানী বলে, আমার সবচেয়ে বড় আশা হলো তোমাকে আর সিসিকে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া। ম্যাং বলে, আচ্ছা তাহলে তোমার দ্বিতীয় আশা কি? রানী বলে, দ্বিতীয় আশা হলো ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস ফুল জোগাড় করা। ম্যাং বলে, সেটা আবার কি? রানী বলে, এটা একটা ফুল যেটা মানুষের 10 বছর বয়স কমিয়ে দিতে সক্ষম। এটা শোনার পরই ম্যাং রাতের বেলা ছেলে সেজে অনেক মানুষের সঙ্গে দেখা করে এবং জিজ্ঞেস করে যে ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস ফুল কোথায় পাওয়া যাবে। তবে কেউই এর সঠিক তথ্য দিতে পারে না। তখন সেখানে থাকা একজন লোক ম্যাংকে বলে যে সে তাকে এর তথ্য দিতে পারবে, তবে বিনিময়ে তাকে টাকা দিতে হবে। ম্যাং তাকে কিছু টাকা দিয়ে দেয়। এদিকে কং চেনকে বলে, আপনি রাজকুমারের বেশে কেন সেখানে যাচ্ছেন? আপনি তো ইয়া সেজেও যেতে পারেন। চেন বলে, না, রাজকুমার চেনের অলরেডি অনেক বদনামি রয়েছে, আরো 2-1টা বদনামি হলে কিছু হবে না, কিন্তু ইয়া একটা সম্মানীয় লোক, তাই ইয়া সেজে আমি সেখানে যেতে পারবো না। এরপর পরদিন সকালে ম্যাং বাবুর্চি সেজে বাইহুয়া গ্রামে আসে। মূলত সেই লোকই তাকে এই জায়গার ঠিকানা দিয়েছে আর বলেছে যে সে বাবুর্চি সেজে গেলে তারা তাকে গ্রামের ভেতরে নিয়ে যাবে। একটু পর একটা মেয়ে এসে তাকে ধরে নিয়ে যায়। তারা সরাসরি রান্নাঘরের দিকে যাচ্ছিল। ম্যাং তখন বলতে থাকে, রান্নাঘরে গেলে আমি ধরা পড়ে যাব, তাই আমাকে কিছু একটা করতে হবে। সে তখন বলতে থাকে, আমার পেটে খুব ব্যথা করছে, আমাকে এখনই টয়লেটের দিকে যেতে হবে। সে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়। দেখা যায় ভেতরে এই গ্রামের যে সর্দারনি তার ঘরে অলরেডি চেক করছে চেন। তখন সে কারো আসার শব্দ শুনে আলমারিতে লুকিয়ে পড়ে। এরপর সেখানে ম্যাং আসে। সে খোঁজ করছিল, এর মধ্যে সেও কারো আসার শব্দ শুনে আলমারিতেই লুকিয়ে পড়ে। চেন তো তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। ম্যাং তাকে দেখে যখনই চিৎকার দিতে যাবে তখন চেন ধরে তাকে কিস করে দেয়। তখন সর্দারনি লিন তার ঘরে আসে। ওই সময় তার সাথে একটা মেয়ে এসে বলে দুজন বাবুর্চি পালিয়েছে। লিন এসে তার আলমারি খুললেই এদের দুজনকে দেখতে পায়। এরপর সে তাদেরকে বন্দি করে জিজ্ঞেস করে কেন তারা নকল বাবুর্চি সেজে এখানে এসেছে, তাদের উদ্দেশ্য আসলে কি। ম্যাং ভাবতে থাকি কি বললে এখন প্রাণে বেঁচে যাব। তখন চেন বলে ওঠে, আমরা আসল বাবুর্চিদের জীবন বাঁচাতে এসেছি। সর্দারনি বলে, বাবুর্চিদের জীবন বাঁচাতে এসেছো, তাহলে রান্নাঘরে যাবে, আমার ঘরে কোন দুঃখে গিয়েছিলে? ম্যাং বলে, ডাকাত ধরতে গিয়েছিলাম, আপনি ডাকাতদের সর্দার, তাই আগে আপনাকে ধরতে চেয়েছি। চেন মনে মনে বলতে থাকে, এই মেয়ে সব কি বলছে, এরা তো আমাদের জানে মেরে ফেলবে। তখন সর্দারনি এসে তাদেরকে দেখে বলে, চেহারা তো ভালো। এরপরেই দেখা যায় সর্দারনি আর তার বান্ধবী এদের দুজনকে বিয়ে করছে। মানে ম্যাংকে তো তারা ছেলেই মনে করেছে। এখানে সর্দারনির সাথে ম্যাংয়ের আর তার বান্ধবীর সাথে চেনের বিয়ে সম্পন্ন হয়। সর্দারনি ম্যাংকে কোলে নিয়ে ফুলসজ্জার উদ্দেশ্যে ঘরে চলে যায়। তখন চেন বলে, আমাকে কোলে নিতে হবে না, আমি একাই যেতে পারবো। ঘরে আসলে ম্যাং বলে, আজ অনেক ভালো একটা দিন, চলো আগে আমরা ড্রিঙ্ক করি। সর্দারনি এতে রাজি হয়ে যায়। অন্যদিকে চেন তার সাথের মেয়েটাকে অজ্ঞান করে ফেলে। বাইরে এসে সে দেখতে পায় সবাই ড্রিঙ্ক করে পড়ে আছে। সে ম্যাংকে বাঁচাতে বাইরে আসে, তবে সে শুনতে পায় সর্দারনি কথা বলছে। সে বলছিল, আমরা এই গ্রামে যতজন আছি প্রত্যেকেই অনাথ, মানুষজন আমাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত, তাই আমরা সবাই একত্র হয়ে এখন মানুষের জিনিসপত্রই লুট করি। তবে আমরা শুধুমাত্র এটা বাঁচার জন্যই করি, আর চাই মানুষরা যাতে আমাদেরকে একটু সম্মান করে। তবে এই জীবন আমার ভালো লাগে না। সাধারণ মানুষরা আমাদের দেখলেই ভয় পায়, কিন্তু আমরা তাদের ভয় চাই না, আমরা চাই তারা আমাদের ভালোবাসুক। ম্যাং তাকে ভালো ভালো কথা বলে ড্রিঙ্ক করাচ্ছিল। এরপর বলে, শুনেছি তুমি নাকি অনেক দামি দামি জিনিস রেখে দিয়েছো। সে বলে, হ্যাঁ, ওই জায়গায় আছে। এটা বলেই সে অজ্ঞান হয়ে যায়। ম্যাং সেসব জায়গা দেখে, তবে সে সেই ফুল পায় না। বাইরে এসে সে চেনকে দেখে ভয় পেয়ে যায়। এরপর বলে, তাড়াতাড়ি চলো, নয়তো এরা আবার জেগে উঠবে। অন্যদিকে রাজপ্রাসাদে ম্যাংয়ের দাসদাসীরা কান্না করছিল। রানী বলে, 2 দিন হয়ে গেছে, তাদের একজনেরও কোনো খোঁজ নেই। তখনই হাও আর শাওচি সেখানে আসে। হাও বলে, জুয়েলারি দোকানে আমি এটা পেয়েছি। ম্যাং নাকি এটা বন্ধক দিয়েছে। বন্ধকের টাকা দিয়ে সে নাকি বাবুর্চির পোশাক আর যাবতীয় জিনিসপত্র কিনেছে। কয়েকদিন আগে শুনেছিলাম বাইহুয়া গ্রামের ডাকাতরা একজন দক্ষ বাবুর্চি খুঁজছে,
তাহলে কি ম্যাং সেখানেই গেল? এদিকে দেখা যায় বাইহুয়া গ্রামের ডাকাতরা এদেরকে ধাওয়া করছে। তারা তাদেরকে মারতে চায়, তখনই সেখানে শাওচি চলে আসে। শাওচিকে দেখে ম্যাং তাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে তুমি এসেছো, আমি ভেবেছিলাম আমি এখানেই শেষ। তখন রানী সেখানে আসে। সে বলে, এই বাইহুয়া গ্রামের ডাকাতদের ধরার জন্য আমি অনেক বছর ধরে স্ট্রাগল করছি। তুমি আর পঞ্চম রাজকুমার এভাবে প্ল্যান করে তাদেরকে ধরতে পারবে আমি কখনোই ভাবিনি। ম্যাং মনে মনে ভাবে, ওই ফুল আমরা পাইনি, তাহলে আপুকে সত্যিটা জানিয়ে লাভ নেই। রানী তাদেরকে শাস্তি দিতে যাবে, তখন ম্যাং বলে, আপু ওদেরকে ছেড়ে দাও, ওরা ডাকাতের কাজ করে শুধুমাত্র বাঁচার জন্য, ওরা মানুষের তেমন ক্ষতি করে না। আমার মতে ওদেরকে প্রাসাদ থেকে দূরে একটা জায়গায় রাখা ভালো, যেখানে ওরা কাজও করলো আবার সম্মানের সাথে বাঁচতেও পারলো। রানী এতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সর্দারনি ডাকাতি করা যে সকল জিনিস তার পছন্দ হয় সেগুলো সে রেখে দেয়। সেগুলো সব আনা হলে সর্দারনি বলে, এখানে অনেক কিছুই মিসিং আছে। রানী আবার তার ঘর চেক করতে বললে ম্যাং কল্পনা করে একটু আগে সেই ওই জিনিস চুরি করেছে এবং সে এক এক করে সেগুলো বের করে দিতে থাকে। রাতের বেলা দেখা যায় চেন সেই ফুল এনেছে, তবে এটাও ছিল নকল। কং বলে, তাহলে এবার আমরা কি করব? রাজকুমারী আপনার সঙ্গে বিয়ে ভাঙতে চায়, এরপরে তো এখানে থাকার আর কোনো কারণও থাকবে না। চেন বলে, একটা উপায় আছে, ও তো আমার মতো ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস খুঁজছে, তাই না? অন্যদিকে ম্যাং শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমি শাওচিকে জড়িয়ে ধরলাম, তবে আমার কোনো রকমই লাগলো না, কিছুই ফিল হলো না। সকালবেলা সে তার ভাই হাও এর কাছে যায়। হাও তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। হাও বলে, তোমার কি হয়েছে? ম্যাং তাকে জড়িয়ে ধরে। হাও বলে, তোমাকে কে বুলি করেছে আমাকে বলো, আমি তাকে শাস্তি দেব। ম্যাং বলে, তুমি এই গেমের ডিজাইনারকে মারতে পারবে? হাও বলে, ডিজাইনার? সেটা আবার কি? ম্যাং তখন চলে আসে। এরপরে সে সাওয়াইকে বলে, তুমি সত্যি করে বলো তো, শাওচি আর আমি কি পারফেক্ট ম্যাচ? সাওয়াই বলে, আপনারা দুজন ছোটবেলার বন্ধু, সে দেখতে ভালো, সাহসী, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তাই আপনারা অবশ্যই পারফেক্ট ম্যাচ। ম্যাং বলে, সেটাই তো, তবে আমি যখন শাওচিকে জড়িয়ে ধরলাম আমার কোনো কিছুই ফিল হলো না। এরকমটা তো হওয়ার কথা না, আমার বুকের ভিতর ধরফর করার কথা ছিল, হার্টবিট বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কিছুই হলো না। আজ আমি হাও ভাইয়াকে জড়িয়ে ধরার পর আমার যেমন লেগেছে, শাওচিকে জড়িয়ে ধরার পরও আমার ঠিক এমনই লেগেছিল। তাহলে কি ও আমার নায়ক নয়? আমার নায়ক কি তাহলে ওই শয়তান ছেলে? তখনই চেন সেখানে আসলে ম্যাং মনে মনে বলে, শয়তানের নাম নিয়েছি, শয়তান চলে এসেছে। চেন তার জন্য একটা ওষুধ এনেছে। প্রথমে ম্যাং সেই ওষুধটা নিতে চায় না, তবে পরে চেন আবার যখন সেটা নিয়ে যেতে চায় সে বলে, থাক, এনেছো যখন তখন থাক। চেন বলে, সত্যি করে বলো তো, তুমি ওই গ্রামে কেন গিয়েছিলে? ম্যাং বলে, তুমি কেন গিয়েছিলে? তখন চেন বলে, যেহেতু আমরা একজন আরেকজনকে একদমই বিশ্বাস করি না, তাহলে আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলি। আমি সেখানে একটা জিনিস চুরি করতে গিয়েছিলাম, সেটা হলো ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস। এরপর সে তার জামার ভিতর থেকে সেটা বের করে। ম্যাং বলে, তুমি এত বড় বক্স কোথায় লুকিয়ে রেখেছিলে? সে বলে, এটা কি তুমি আমাকে দিয়ে দিলে? সে ফুলটা ভালো করে দেখছিল। তখন চেন সেটা আগুনে পুড়ে তাকে দেখালে সে বুঝতে পারে এটা নকল। ম্যাং বলে, কিন্তু আমি তো ওই সর্দারনির ঘরে এটা পেলাম না। চেন বলে, কারণ এটা ওর বান্ধবীর ঘরে ছিল। সে বলে, এই পর্যন্ত আমি যতগুলো ফুল কিনেছি সবগুলোই নকল। যেহেতু তুমি আর আমি একই জিনিস চাই, তাই আমার মনে হয় আমাদের দুজনের এক হয়ে এটা খোঁজা উচিত। তাই আজ থেকে তুমি আর আমি পার্টনার। ম্যাম বলে, ওকে, গিভ মি আ 5। চেন তো তার ইংলিশ কথা বোঝে না, তাই সে বলে, তুমি কি আমাকে সুন্দর বলছো? এরপর আমাদেরকে জিং সেক্ট দেখানো হয়। এখানকার লিডারের নাম চুজো। তারও প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস জোগাড় করা। সে এই ফুল দিয়ে নিজের মার্শাল আর্ট ক্ষমতা অনেক বাড়াতে চায়, যাতে করে সে রানীর চাইতেও বেশি ক্ষমতাবান হতে পারে। এরপরে ম্যাং বাজার থেকে যতগুলো ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস কিনেছিল সেই বক্সগুলো চেনকে দেখায়। ম্যাং বলে, যেহেতু অনেক নকল ফুল কেনা বেচা হয়, তার মানে এগুলো কোথাও তৈরি করা হয়। চেন বলে, আমি ভেবেছিলাম তুমি অনেক বোকা, এখন দেখছি তুমি ভালোই চালাক। তখনই ম্যাং দুজন দাসীকে দেখে একটা ব্রেসলেট এগিয়ে দিয়ে বলে, এটা পরিয়ে দাও, দাসীরা আমাদেরকে দেখছে। চেন এরপর নাটক করে বলে, ম্যাং, তোমার হাত কি সুন্দর, তোমার সুন্দর হাতের জন্য আমি সুন্দর একটা ব্রেসলেট নিয়ে এসেছি। তাদের এসব মাখামাখি দেখে দাসীরা চলে যায়। একটু পরে এরা নকল ফুলগুলো দেখছিল। তখন আবারও দাসীরা তাদেরকে দেখতে থাকলে চেন তার মাথায় ফুল গুজে দেয়, চুলে টান লাগায়। ম্যাং তাকে একটা জোরে ধাক্কা দেয়। এতে রেগে গিয়ে চেন আবার তার গাল টেনে ধরে। দাসীরা চলে গেলে
ম্যাং বলতে থাকে, এই বিষয়ে হয়তো আমরা বইয়ে কোনো তথ্য পাবো। একটু পরে সে এই ফুলের ব্যাপারে এক বই নিয়ে চেনের কাছে যায়। চেন বলে, তুমি তো আসলেই অনেক চালাক, এত তাড়াতাড়ি বইটা খুঁজেও পেয়েছো। ম্যাং বলে, এবার আমি আপুর কাছ থেকে পারমিশন নিয়ে ওই সকল দোকানগুলোতে খুঁজতে যাব যেখানে এই ফুল বেচা কেনা হয়। সে চলে গেলে কং বলে, রাজকুমার, আপনি কেন রাজকুমারীকে বলছেন না যে এই সকল ক্লু আপনি আগেই পেয়েছেন? চেন বলে, আমি সবকিছু আগেই রিসার্চ করেছি, এটা আমি ওকে জানাতে চাই না। আর তাছাড়া ও অতটা বোকা নয়, আমার ওকে সবকিছু বলার প্রয়োজন নেই। পরে হলেও ও নিজে থেকেই সবকিছু বের করতে পারে। এদিকে সিসি যখন জানতে পেরেছে যে চেন আর ম্যাংয়ের সম্পর্ক ভালো হয়ে গেছে, তখন তো তার রাগে শরীর জ্বলে যেতে থাকে। সে তখন কিছু একটা প্ল্যান করে। রাতের বেলা শাওচি বুকে হাত দিয়ে আসছিল, কারণ এখনো সে ম্যাংয়ের ওই দিনের কথাগুলোই মনে করছিল। হাঁটতে হাঁটতে সে উল্টো রাস্তায় গিয়ে দরজার সঙ্গে ধাক্কা লাগে। একটু পরে সেখানেই সিসি আসলে সে শাওচির সঙ্গে কথা বলতে চায়। সে বলে, তুমি ম্যাংকে পছন্দ করো তাই তো? এটা শুনে শাওচি হাসতে শুরু করে। সিসি বলে, তুমি যদি ওকে পছন্দ করে থাকো তাহলে তুমি ওকে আরেকজনের সঙ্গে কেন বিয়ে দিতে চাইছো? তুমি ওর এঙ্গেজমেন্ট ভাঙার চেষ্টা করছো না কেন? শাওচি বলে, ম্যাং আমাকে বলেছে ও এই বিয়ে করবে না। সিসি বলে, কিন্তু ওরা এখন সারাদিন একসঙ্গে পড়ে থাকে, তুমি কি কিছুই দেখো না? শাওচি বলে, হয়তো কোনো কারণ আছে, তবে আমি জানি ম্যাং আমাকে ধোঁকা দেবে না। তবে আপনি এটা নিয়ে কেন চিন্তা করছেন? আমার আর ম্যাংয়ের বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই বলে সে চলে যায়। সিসির আরও রাগ উঠে যায়। এদিকে ম্যাং রানীর শরীর ম্যাসাজ করে দিচ্ছিল। রানী বলে, শুনেছি তোমার আর পঞ্চম রাজকুমারের সম্পর্ক নাকি এখন ভালো হয়ে গেছে। আমি জানতাম বিয়ে ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ম্যাং বলে, আপু, আমি একদিন বাইরে যেতে চাই। এটা শুনে রানী নারাজ হলে সে বলে, তুমি আমার চিন্তা না হয় বাদই দাও। পঞ্চম রাজকুমারের কথা একবার চিন্তা করো, ওই বেচারা অন্য রাজ্য থেকে এখানে এসেছে, এখন সারাদিন প্রাসাদের ভেতর বন্দি থাকে। এটা কি ভালো লাগে? রানী বলে, এটা ঠিক বলেছ, তাহলে তোমরা দুজনে একসাথে ঘুরতে যেতে পারো। সিসি যখন এই কথা জানতে পারে সে তো ভীষণ ক্ষেপে যায়। সে বলে, ম্যাংয়ের বাইরে ঘুরতে যাওয়ার খুব শখ তাই না? তাহলে আমি ওকে বাইরেই রাখবো। এরপর পরদিন এরা দুজন ছদ্মবেশ নিয়ে আসে। ম্যাং চেনের গোফটাকে ঠিক করে লাগিয়ে দেয়। এরপর তারা একটা কারখানায় আসে, মূলত যে কারখানায় এই নকল ফুল তৈরি হয়। এখানে এসে তারা বলতে থাকে, এই দোকান খুবই ছোট, 500 অর্ডার দেওয়ার মতো দোকান এটা নয়। তখন ইচ্ছে করে তারা কয়েকটা স্বর্ণমুদ্রা নিচে ফেলে দেয়, যেটা দেখে দোকানের মালিক বলে, আমাদের দোকান এই শহরের নামি দামি দোকান, 500 অর্ডার আমরা কমপ্লিট করতে পারবো। এরপর তারা নিজেদের মধ্যে কিছু কথা বলে যে ঠিক আছে, তাহলে আমরা আপনাদের কাজ একটু দেখতে চাই। এর জন্য তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়। তখন চেন বলে, আমার জেট পেন্ডেন্টটা হারিয়ে গেছে, সেটা আমার মায়ের দেওয়া, মনে হয় আপনাদের সামনের ঘরে পড়েছে। সেই লোক তখন সেটা আনতে যায়, আর এই ফাঁকে এরা তাদের অ্যাকাউন্টের ঘরে ঢুকে পড়ে। ম্যাং বলে, এত এত হিসাবের খাতার ভেতর থেকে আমরা ওই খাতা বের করবো কি করে? তখন চ্যাং তাকে দেখায় যে কোন জিনিসের খাতা কোথায় আছে সেটা বড় বোর্ডে লেখা আছে। ম্যাং এরপর সেই বইটা খুঁজে পায় এবং সে এর কয়েকটা পৃষ্ঠা পড়ে। এর মধ্যেই একজন লোক সেই ঘরে ঢুকে পড়লে এরা দুজন লুকিয়ে পড়ে। এরপর সেই লোক চলে গেলে তারা এসে দেখতে পায় সেই বইটা এখানে নেই। ম্যাং কল্পনা করে সে এইমাত্র সেই বইয়ে যা দেখেছে তার সবকিছুই তার মনে আছে। তখন সে বুঝতে পারে হয়তো সে নায়িকা হওয়ার কারণে তার মধ্যে এই গুণটা রয়েছে। এরপরে এরা দুজন প্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে আসছিল, তবে তখনই তাদের উপর কয়েকজন লোকেরা অ্যাটাক করে দেয়। এরা পালিয়ে যাওয়ার সময় দুজনেই উপর থেকে নিচে পড়ে যায় আর একজন আরেকজনের উপরে পড়ে। এরপর সরে গিয়ে ম্যাং বলে, এভাবে চললে আমরা কেউই বাঁচবো না, আমি বরং তাদেরকে ধাওয়া করছি, তুমি আরো লোকজন জড়ো করে তারপর আমাকে বাঁচাতে এসো। ম্যাং সেখান থেকে চলে যায়। তখন চেন কং এর কাছে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়। ম্যাং নদীর কাছে এসে পড়লে সে বলতে থাকে, চেন, তুমি যদি এখনো আমাকে বাঁচাতে না আসো তুমি কিন্তু বিয়ে ছাড়াই বউ হারিয়ে ফেলবে। তখনই চেন ইয়ার বেশে সেখানে আসে। তাকে দেখে ম্যাং একদম ফিদা হয়ে যায় এবং সে বলতে থাকে, এটাই কি তাহলে নায়ক? এখানে চেন ফাইট করছিল আর ম্যাং কমেন্ট্রি করছিল। তবে এরপরই একজনের ধাক্কায় সে পানিতে পড়ে যায়। তখন কং সেখানে চলে আসে। পানিতে পড়ে ম্যাং বলছিল, সবেমাত্র নায়কের দেখা পেলাম আর এখনই গেম ওভার। কিন্তু তখন চেন তাকে বাঁচাতে আসে। সে তাকে তীরে এনে তার পেট থেকে পানি বের করে। তখন সে তার হাতে একটা প্রজাপতির চিহ্ন দেখতে পায়। ওই সময় তার মনে পড়ে ছোটবেলায় একদিন সে রাস্তায় হাঁটছিল, সে অসুস্থ থাকায় মাটিতে পড়ে যায়। তখন ছোট্ট একটা মেয়ে তাকে বাঁচায়। এরপর সে তাকে এক আঙ্কেলের কাছে নিয়ে আসে। এই আঙ্কেল ম্যাংকে বলে,
তোমাকে আমি কুড়িয়ে পেয়েছি, এখন আবার তুমি আরেকটা ছেলেকেও বাঁচাতে চাইছো? দুজনকে আমি একসাথে পালবো কি করে? ম্যাং বলে, আঙ্কেল, এই ভাইয়া হারিয়ে গেছে, ওকে যদি আমরা ছেড়ে দিই ও তো না খেয়ে মরে যাবে। আপনি চিন্তা করবেন না, আমার খাবারের অর্ধেক আমি ওকে দিয়ে দেব, আপনার আলাদা খাবার জোগাড় করতে হবে না। তারা তার নাম জিজ্ঞেস করলে চেন তার নাম বলে আমু, ম্যাং তার নাম বলেছিল শাওম্যাং। এরপর তারা হাত মেলালে চেন তার হাতে সেই প্রজাপতির চিহ্নটি দেখেছিল। বর্তমানে ম্যাং উঠে বলে, গেম ওভার, আমি এখন কোথায় আছি? তখন সে চেনকে দেখে বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন? সে বলে, হ্যাঁ। ম্যাং ভাবতে থাকে, ভাঙাচোরা একটা ঘরে নায়ক নায়িকা দুজন একসাথে, কাহিনী তো খুবই সুন্দর হচ্ছে। সে তখন খুব নাটক করে বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, তবে আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আমি কি দিয়ে আপনার ঋণ পরিশোধ করব? যদি আপনি আমাকে বিয়ে করতে চান। তখন চেন বলে, তুমি কি কখনো লিয়াং সিটিতে গিয়েছিলে? ম্যাং মনে মনে ভাবে, কিসের লিয়াং সিটি? ও এই কথা কেন জিজ্ঞেস করছে? ওর কি আমাকে দেখে ওর পুরনো প্রেমিকার কথা মনে পড়ে গেছে? তখন চেন বলে, তোমাকে দেখে আমার একজনের কথা মনে পড়ে গেছে। ম্যাং মনে মনে বলে, আমি জানতাম, আমার এই ধরনের কাহিনী একদম পছন্দ না। সে তখন বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, তবে আমি এখন আসছি। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু বাইরে তখন বিজলি চমকাতে শুরু করে, কারণ সে গেমের প্লট ভাঙতে পারবে না, তাই তাকে আবার ফেরত আসতে হয়। সে এসে দেখে চেনের অবস্থা খুবই খারাপ। সে তখন বলে, আপনার কি হয়েছে? সে বলে, কিছু না, এটা আমার পুরনো রোগ। ম্যাং বলে, ঠিক আছে, তাহলে আপনি নিজের যত্ন নিন। এই বলে সে বিছানায় শুয়ে পড়ে। চেন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। তখন ম্যাং এসে শীতের কম্বলটা তার গায়ে দিয়ে দেয়। সে বলে, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে পছন্দ করি না, আর আমি সেই লিয়াং সিটির মেয়েও নই। তখন সে বুঝতে পারে তার হাত খুবই ঠান্ডা, তাই সে নিজের হাত আগুনে ছেঁকে তারপর তার হাতে তাপ দেয়। এভাবে করতে করতে সে তার সাথেই ঘুমিয়ে পড়ে। একটু পর চেনের ঘুম ভাঙলে সে বলতে থাকে, আমি তোমাকে আর কষ্ট দেব না। সে তাকে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আর নিজের একটা টোকেন তার কাছে রেখে দেয়। বাইরে আসলে কং বলে, ওই সকল লোকেদেরকে পাঠিয়েছে চতুর্থ রাজকুমারী সিসি। চেন বলে, ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, উনি কেন আমাকে মারতে চায়? কং বলে, সে আপনাকে মারতে চায় না, সে আপনাকে পছন্দ করে ফেলেছে, তাই আপনাকে কেড়ে নিতে চায়। চেন বলে, যাই হোক, আমি এখন আর এই বিয়ে ভাঙতে পারবো না, কারণ ম্যাং হলো সেই মেয়ে যাকে আমি এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। তখন তার বুকে ব্যথা শুরু হলে কং বলে, রাজকুমারী বাঁচাতে গিয়ে আপনি নিজের ইনার স্ট্রেংথ ব্যবহার করেছেন। আপনি জানেন এতে আপনার শরীরে বিষ জেগে ওঠে, আপনি যদি মারা যেতেন। চেন বলে, ওকে বাঁচাতে গিয়ে আমি যদি মারা যাই তাতে আমার কোনো দুঃখ নেই। পরদিন ম্যাংয়ের ঘুম ভাঙলে সে বুঝতে পারে সে এখানে একা। এদিকে শাওচি রাস্তায় রাস্তায় ম্যাংকে খুঁজে বেড়াচ্ছিল। সে লোকেদেরকে বলছিল, আপনি কি একটা মেয়েকে দেখেছেন যে অনেক কিউট? তারা সবাই না করে দেয়। তখনই সে ম্যাংকে খুঁজে পায়। সে ম্যাংকে ভালো করে চেক করে যে সে ঠিক আছে কিনা। প্রাসাদে আসলে রানী চেনকে বলে, আপনার হবু স্ত্রী বিপদে ছিল, তাকে ফেলে আপনি একা চলে এসেছেন, আপনি বলুন আপনার এখন কি শাস্তি পাওয়া উচিত। সিসি ধীরে ধীরে বলতে থাকে, বিয়ে ভেঙে দাও, বিয়ে ভেঙে দাও। তখন ম্যাং বলে, কোনো শাস্তির দরকার নেই, কারণ আমি ওকে চলে যেতে বলেছিলাম। আমি একজন রাজকুমারী, রাজ্যের মানুষকে রক্ষা করা আমার দায়িত্ব। সেখানে আমি যদি আমার ফিয়ন্সিকেই রক্ষা না করতে পারি তাহলে আমি কেমন রাজকুমারী? তার কথায় রানী রাজি হয়ে যায়। একটু পরে ম্যাং চেনের কাছে গিয়ে বলে, দেখেছো, আমি তোমাকে বাঁচিয়ে দিলাম, আমি অনেক দয়ালু, তাই না? এবার তুমি আমাকে কিভাবে প্রতিদান দেবে? চেন তার কপালে একটা কিস করে বলে, বিয়ে করে। এরপরে সে চলে যেতে থাকলে ম্যাং রেগে বলতে থাকে, তুমি একটা অকৃতজ্ঞ, যেই প্লেটে খাও সেই প্লেটেই থুতু দিচ্ছ। এরপরে কং ম্যাংয়ের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসে, তবে শাওয়াই তাকে বিভিন্ন কথা বলে তাড়িয়ে দেয়, কিন্তু কং সেই খাবারটা সেখানে রেখে যায়। ম্যাং খাবারটা ঠিকই খায়। অন্যদিকে কং চেনের কাছে অনেক রাগারাগি করতে থাকে যে শাওয়াই তাকে অনেক বকা দিয়েছে। সে বলে, রাজকুমারীর সঙ্গে আপনার কাটানো কোনো স্মৃতি তার মনে নেই, তাহলে আপনি কেন তাকে মনে করিয়ে দিচ্ছেন না? চেন বলে, দরকার নেই, এমনিতেও ওই স্মৃতি খুব একটা ভালো নয়, আমার মনে আছে এটাই যথেষ্ট। আমার বিশ্বাস আমি ওর সাথে থাকলে ও আমাকে অবশ্যই ভালোবাসবে। ম্যাংয়ের সঙ্গে কথা বলার জন্য সে একটা আইডিয়া বের করে। এদিকে দাসী ম্যাংকে বলে চেন প্রাসাদ থেকে বেরিয়েছে, তাই সে নাচতে নাচতে প্রাসাদ থেকে বের হয়। তখন সে সামনে একটা ছোট্ট স্বর্ণমুদ্রা দেখতে পায়। সে সেটাকে কুড়িয়ে নেয়। এরপর সে সামনে আরো দেখতে পায়। এভাবেই সে সামনে কুড়াতে কুড়াতে একটা প্যাভিলিয়নে চলে আসে। পরে সে একটা বড় স্বর্ণমুদ্রা ধরতে চাইলে সেটা চেন ধরে ফেলে। ম্যাং বলে, তুমি না আজ প্রাসাদ থেকে বেরিয়েছিলে?
চেন বলে, হ্যাঁ বেরিয়েছিলাম, তবে তোমার মতো আকর্ষণীয় কিছু পাইনি, তাই আবার ফিরে এসেছি। ম্যাং তখন তাকে একটা অ্যাকাউন্ট বই দেখায় আর বলে যে ওই দিন সে ওই অ্যাকাউন্ট বইয়ে যা দেখেছে তার সবই তার মনে আছে এবং সে এই বইটাতে তার সবই লিখেছে। ম্যাং বলে, দেখো তুমি আর আমি পার্টনার, একসঙ্গে কাজ করব, এরপর আলাদা হয়ে যাব, এটা ভালো না? চেন বলে, না ভালো না, আমি ফুলও চাই, তোমাকেও চাই। ম্যাং বলে, কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। সে বলে, আমি তো করি, এটাই যথেষ্ট। ম্যাং বলে, তুমি বলো তুমি আমার কি পছন্দ করো, আমি সেটা বদলে ফেলবো। চেন বলে, সুন্দরী, নম্র, ভদ্র, ভালো ব্যবহার, এগুলোর একটাও তোমার মধ্যে নেই। তোমার চাইতে প্রাসাদের দাসীরা দেখতে বেশি সুন্দর। তোমার সাথে যে ইউনিটটা আছে না, সেটাকেও যদি সাজিয়ে দাও তোমার চেয়ে বেশি সুন্দর লাগবে। ম্যাংয়ের তো রাগ উঠতে থাকলে সে বলে, তবে বিপদে তোমার মাথা ঠান্ডা থাকে, তুমি আমাকে ফেলে দাও না, তোমার সাথে থাকলে আমার নিজেকে নিরাপদ মনে হয়, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। ম্যাং এগুলো কথা শুনে রাতের বেলা তাকে নিয়ে চাঁদ দেখার জন্য বসে যায়। ম্যাং মনে মনে ভাবতে থাকে, একটু পরেই ঠান্ডার জন্য ও কাঁদতে কাঁদতে আমাকে বলবে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার পেছনে লাগবো না। তবে সে দেখতে পায় চেন দাঁড়িয়ে আছে। সে বলে, তোমার কি ঠান্ডা লাগছে না? সে বলে, না একদমই না। একটু পরে ম্যাংয়ের নিজেরই ঠান্ডা লাগতে শুরু করে আর তার ভীষণ ঘুম পেয়ে যায়। সে চেনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। চেন তখন তার হাত গরম রাখার জিনিসটা তার হাতে দেয়, এরপর বলে, সারা জীবন এভাবেই যদি তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাও, আমার আর কিছুই চাই না। পরদিন শাওয়াই ম্যাংয়ের জন্য ওষুধ আনে আর বলে, আপনি আর পঞ্চম রাজকুমারের সঙ্গে ঝগড়া করতে যাবেন না, উল্টো আপনি নিজেই অসুস্থ হয়ে যান। ম্যাং বলে, বিয়ে আমাকে ভাঙতেই হবে, এবার আমি ওকে দেখাচ্ছি। একটু পরে দেখা যায় তারা একটা মৌমাছির চাকের সামনে দাঁড়িয়ে আছে। ম্যাং বলে, আমি চেনকে বলেছি আমাকে মধু পেরে দিতে, এরপর দেখো মৌমাছির কামড়ে ওদের কি অবস্থা হয়। তবে দেখা যায় এরা দুজন পুরো প্রস্তুতি নিয়ে সেখানে এসেছে। মৌমাছির চাকে নাড়া দেওয়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁক মৌমাছি ম্যাং আর শাওয়াইয়ের পেছনে লেগে পড়ে। দাসীরা এগুলো নিয়ে হাসাহাসি করছিল আর বলছিল তারা দুজন আসলেই পারফেক্ট ম্যাচ। তবে সিসি এগুলো শুনে রেগে যায়। অন্যদিকে রানী যখন এই ঘটনা শুনতে পায় সেও ভীষণ খুশি হয়ে যায় যে তারা অন্তত একজন আরেকজনের সঙ্গে আছে, অন্তত ইগনোর করছে না। সিসি বলতে থাকে, এইবার আমাদেরকে অন্য কোনো প্ল্যান করতে হবে। এরপর সে দুজন দাসীকে পাঠায় যারা কিনা শাওচির সামনে দিয়ে বলতে বলতে যায় যে আমাদের রাজকুমারী আর পঞ্চম রাজকুমারের সম্পর্ক ভালোই চলছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যাবে। এই কথা শুনে শাওচি প্রচন্ড রেগে যায়। অন্যদিকে ম্যাং নিজের চেহারা দেখে বড় বড় নিঃশ্বাস ফেলছিল। এর মধ্যেই শাওচি দরজা খুলে সেখানে আসে। ম্যাং শাওয়াইকে বাইরে যেতে বলে। শাওচি বলে, আমি যা শুনছি তা কি সত্যি? তুমি কি সত্যি চেনকে বিয়ে করবে? ম্যাং বলে, তুমি আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি ভেবেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তবে পরে আমি বুঝতে পেরেছি আমি আসলে তোমাকে ভালোবাসি না, আমরা দুজন শুধুই বন্ধু। শাওচি বলে, এখন তুমি আমাকে এই কথা বলছো? ওই দিন তুমি আমাকে বললে তুমি চেনকে বিয়ে করতে চাও না, আমি কত খুশি হয়েছি তুমি জানো না। এরপর তুমি বাইহুয়া গ্রামে গেলে, সেখানে তোমাকে বাঁচাতে গিয়ে আমি কত টেনশনে পড়ে যাই। ওই দিন যখন তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে আমি অনেক খুশি হয়েছিলাম, দিনরাত তোমার কথাই ভাবছিলাম। এরপর যখন শুনি তুমি পানিতে পড়ে গিয়েছিলে, তুমি জানো যুদ্ধেও আমি এতটা ভয় পাইনি যতটা আমি ওই দিন ভয় পেয়েছিলাম। আর এখন তুমি আমাকে বলছো তুমি আমাকে ভালোই বাসো না। ম্যাং বলে, আমরা ভালো না বাসলেও আমরা বন্ধু থাকতে পারি। সে বলে, আমরা বন্ধু ছিলাম, তবে এখন থেকে আর নই। এই বলে শাওচি সেখান থেকে চলে যায়। এরপরে ম্যাংয়ের ঘরে অনেক জিনিস আনা হয়। সে মনে করে তার আপু মানে মহারানী এগুলো দিয়েছে। তবে তার সেবক লিয়াং বলে যে এই সব কিছু এসেছে চুইকুন রাজ্য থেকে তার বিয়ে উপলক্ষে। এটা শুনে তো তার মাথা ঘুরে যায়। এরপরে সে ইয়ার দেওয়া টোকেনটা হাতে নিয়ে ভাবছিল আমি এখন কি করব। তখন সেটা তার হাত থেকে চলে যায়। ওই সময় ইয়া সেখানে আসে। সে টোকেনটা আবার তাকে দেয়। ম্যাং বলে, আমার কিছু বলার আছে আপনাকে, আমাকে এখান থেকে নিয়ে যাবেন? আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। ইয়া বলে, আপনি বললেই তো পারেন যে আপনি বিয়ে করবেন না। সে বলে, আমার কথায় এখন আর কিছুই আসে যায় না, তারা অলরেডি সবকিছু ঠিক করে ফেলেছে। চেন মনে মনে বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও না, আবার আমাকেই বলছো আমাকে নিয়ে যেতে। সে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি এভাবে কাউকে নিয়ে যেতে পারবো না। এরপর সে চলে যায়। ম্যাং ভাবতে থাকে, আমাকে হার মেনে নিলে চলবে না, আমি এই গেমের নায়িকা, আমি যেটা বলবো শেষমেশ সেটাই হবে। পরদিন সে বাইরে বের হলে জানতে পারে আজ তার সকল ভাইয়েরা চেন এর উদ্দেশ্যে ব্যাচেলার পার্টির আয়োজন করেছে, মানে আজ প্রাসাদের সকল ছেলেরা এখানে থাকবে। ম্যাংয়ের মাথায় তখন একটা আইডিয়া আসে। এদিকে সিসিও কিছু একটা প্ল্যান করে।
রাতের বেলা দেখা যায় ম্যাং তার ইউলুক লিয়াং এর পোশাক পরেছে আর লিয়াংকে নিজের পোশাক পরিয়ে মুখ বন্ধ করে রেখেছে। সে বলে, আমার দিকে এভাবে দেখো না, আমার আর কোনো উপায় নেই। আজ যদি আমি পালাতে না পারি তাহলে আর পালাতে পারবো না। সে তার সুগন্ধিতে ঘুমের ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এখানে বেশ বড়সড় পার্টি হচ্ছিল। একের পর এক সবাই ড্রিঙ্ক করে যাচ্ছিল। একসময় সবাই মাতাল হয়ে যায়, শুধুমাত্র কং নিজের সজ্ঞানে ছিল। ম্যাং পালানোর সময় সিসির সঙ্গে ধাক্কা খায়, তবে যেহেতু এরা দুজনেই ছদ্মবেশী ছিল তাই কেউ কাউকে চিনতে পারে না এবং যার যার রাস্তায় চলে আসে। কং এসে ম্যাংকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে সিসি চ্যানকে নিয়ে আলাদা একটা ঘরে আসে। সে বলে, আজকে রাতের পরে তুমি আমার হয়ে যাবে। আমাদের আপু এমন কারো সঙ্গে নবম রাজকুমারীর বিয়ে দেবে না যে কিনা তার অন্য বোনের সঙ্গে রাত কাটিয়েছে। সে কিছু করতে যাবে তার আগেই চ্যান তাকে অজ্ঞান করে ফেলে। তখন কং ম্যাংকে নিয়ে সেখানে আসে। সে ম্যাংকে বিছানায় শুয়ে দিয়ে সিসিকে নিয়ে চলে যায়। চ্যান ম্যাংকে বলে, তুমি সত্যিই পালিয়ে যেতে চেয়েছিলে। তুমি পালিয়ে যাবে তবু আমাকে বিয়ে করবে না। এতটাই ঘৃণা করো তুমি আমাকে। আমি আশা করব কাল সকালে তুমি রাগ করবে না। এরপরে সে নিজের পোশাক এলোমেলো করে ম্যাংয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকাল হলে দেখা যায় সিসি বাইরে ঘুমাচ্ছে। সবাই বলতে থাকে, চতুর্থ রাজকুমারী এখানে কেন ঘুমাচ্ছে? তখনই তার ঘুম ভাঙে আর সে এক চিৎকার শুনতে পায়। দেখা যায় এরা দুজন একজন আরেকজনকে দেখে চিৎকার করছে। দাস দাসীরা সবাই একত্র হয়ে গেলে ম্যাং বলতে থাকে, তোমরা যা মনে করছো তা কিছুই না, আমাদের মধ্যে কিছুই হয়নি। কিন্তু চেন একটানা চিৎকার করেই যাচ্ছিল। তার পোশাক এলোমেলো ছিল, তার মাথায় ম্যাংয়ের টুপিটা ছিল। সে বলে, তুমি আমার ড্রাঙ্ক হওয়ার সুযোগ নিয়েছো। ম্যাং বলতে থাকে, একদমই না। কে এই গেমের স্ক্রিপ্ট লিখেছে? এত খারাপ। এই খবর যখন রানীর কাছে যায় সে ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, আমাদের ওদের বিয়েটা আরো তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত, যাতে তাড়াতাড়ি আমি ওদেরকে এক ঘরে পাঠাতে পারি। এদিকে ম্যাং ভাবছিল, গতকালকে গেটের বাইরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু ঘুম ভেঙে দেখি আমি চেনের সাথে। এটা কিভাবে সম্ভব? আমি পালিয়ে গেলে গেমের প্লট নষ্ট হয়ে যাবে। তাই কি সিস্টেম আমাকে সেখানে নিয়ে গিয়েছে? তখনই মহারানীর আদেশনামা আসে, যেখানে মহারানী আদেশ করে দিয়েছে কয়েকদিনের মধ্যেই চুইকুন রাজ্যের পঞ্চম রাজকুমার আর রসুই রাজ্যের নবম রাজকুমারীর অফিসিয়ালি বিয়ে হয়ে যাবে। এতে তো তার মন আরো খারাপ হয়ে যায়। এরপর সে সরাসরি চলে যায় শাওচির কাছে আর বলে যে সে প্রাসাদ থেকে পালাতে চায়। শাওচি বলে, কেন? তোমাদের সম্পর্ক তো ভালোই চলছে, তোমাদের মধ্যে এখন সবকিছুই হয়ে গেছে। ম্যাং বলে, একদমই না, আমাদের সম্পর্ক নিয়ে তুমি যা ভাবছো তা ভুল ভাবছো। আর গতকাল যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তবে আমি শুধু তোমাকে একটা জিনিস বলতে এসেছি, আমি যখন পালিয়ে যাব তখন হয়তো তুমি প্যালেসের দায়িত্বে থাকবে। তুমি কি দয়া করে আমাকে বের করতে পারবে? তবে শাওচি তাকে না করে দেয়। ম্যাং বলে, তোমার আর আমার 10 বছরের বন্ধুত্ব, তুমি আমার সঙ্গে এরকমটা কি করে করতে পারো? শাওচি বলে, তুমি যে আমার ফিলিংস নিয়ে খেলছো, তোমার কি ভালো লাগছে? আমি হয়তো সরাসরি কথা বলা পছন্দ করি, তাই বলে আমি বোকা নই। ম্যাং বলে, ঠিক আছে, তোমাকে সাহায্য করতে হবে না, আমি নিজেই নিজের ব্যবস্থা করতে পারবো। এরপর রাতের বেলা সে সব হিসাব মেলাচ্ছিল। তখন সে বুঝতে পারে তার আশেপাশের প্রত্যেকটা মানুষের নজর ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াসের উপর টিকে আছে। তাই প্রাসাদ থেকে বের হয়ে তাকে সবার প্রথমে এটাই জোগাড় করতে হবে। তখনই দাসী তার বিয়ের পোশাক নিয়ে আসে। দাসী বলে, রাজকুমারী, এটা পরে আমাকে বলুন কেমন হয়েছে। তবে ম্যাং তো পালিয়ে যেতে চায়, তাই সে তো আর সেটা পরবে না। সে এরপর একা ছিল। তখন সেখানে ইয়া আসে আর বলে, তোমার কি কিছু লাগবে? সে বলে, আমি জানি আপনিও ব্লাড নাইট ব্লুমিং সিরিয়াস খুঁজছেন, আমি আপনাকে সেটা খুঁজতে সাহায্য করব। বিনিময়ে আপনাকে আমাকে নিয়ে পালাতে হবে। ইয়া বলে, কিন্তু তুমি কিভাবে এই ফুল খুঁজে পাবে? সে বলে, আমি পারবো, কিন্তু আপনাকে কিন্তু কথা রাখতেই হবে। সে মনে মনে ভাবে, আমি নায়িকা, আমি অবশ্যই ওই ফুলের খোঁজ পাবো। চেন তার এই কথাতে রাজি হয়ে যায় এবং রাতের বেলা তাকে রেডি থাকতে বলে। এরপরে সে কং এর সঙ্গে বলতে থাকে, ম্যাং একদম শিওর যে সে ওই ফুল খুঁজে পাবে। সে কি কোনো ক্লু পেয়েছে? তাহলে আমার মনে হয় আমার তার সঙ্গে পালানো উচিত, তাহলেই হয়তো আমি ওর সাথে থেকে ওই ফুল খুঁজে পাবো। এরপর রাতের বেলা দেখা যায় ম্যাং শাওয়াইকে স্কিন কেয়ার প্রোডাক্ট বুঝিয়ে দিচ্ছে আর লিয়াংকে গেমের সকল কৌশল বুঝিয়ে দিচ্ছে। লিয়াং চলে গেলে শাওয়াই কান্না করতে শুরু করে। সে বলে, রাজকুমারী, আপনি চলে যাবেন, আপনি এগুলো দিয়ে লিয়াংকে বোঝাতে পারেন, তবে আমাকে না। আপনি আগে থেকেই প্রাসাদ থেকে পালাতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম আপনার স্মৃতি চলে গেছে, এখন হয়তো আপনি আর যাবেন না, কিন্তু আপনি এখনো যেতে চাইছেন। রাজকুমারী, আপনার স্মৃতি চলে গেলেও আপনার ব্যবহার আগের মতোই আছে, আপনি এখনো সেই কৃপণই রয়ে গেছেন। ম্যাং মনে মনে ভাবতে থাকে, তোমরা সবাই এত সরাসরি কিভাবে কথা বলো? শাওয়াই বলে, আপনি চলে যান, আপনি যেমনই হন না কেন
আমার কাছে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো রাজকুমারী। আমি চাই আপনি ভালো থাকুন। আপনার সত্যিকারের ভালোবাসা আপনি যেন পান। ম্যাং বলে, তুমি আমার সাথে যাবে? শাওয়াই এক কথাতেই রাজি হয়ে যায়। ম্যাং বলে, তাহলে লিয়াংয়ের আরেকটা পোশাক চুরি করতে হবে। এরপরে এরা দুজন লিয়াংয়ের পোশাক পরে মানে ইউমুকের পোশাক পরে বাইরে বের হয়। তবে গার্ডরা তাদেরকে আটকে দেয়। তখন পাশ থেকে একজন লোক এসে বলে, এদেরকে আটকানোর কোনো প্রয়োজন নেই, এদের বাড়ির লোক অসুস্থ, তাই তারা গ্রামের বাড়িতে যাচ্ছে। সে একটা গেট পাস দেখায়, যেটা মূলত শাওচি দিয়েছে। এরপর তারা চলে গেলে সেই লোক বলে যে জেনারেল শাওচি আমাকে পাঠিয়েছে, সে আপনাদের জন্য কিছু জিনিসও পাঠিয়েছে। ম্যাং অনেক খুশি হয়ে যায় যে শাওচি অবশেষে তাকে সাহায্য করছে। অন্যদিকে শাওচির মন খুব খারাপ ছিল। তখনই চালের উপর থেকে চেন প্রাসাদে আসতে থাকলে শাওচি তাকে দেখে ফেলে এবং তার সঙ্গে ফাইট করতে শুরু করে। ফাইটের মাঝখানে শাওচি বলে, তুমি নিজের ইনার স্ট্রেংথ ব্যবহার করছো না কেন? তুমি আমাকে ছোট করছো। এরপর তার উপর সে বড় আক্রমণ করলে চেন ইনার স্ট্রেংথ ব্যবহার করতে বাধ্য হয়। সে সেখান থেকে পালিয়ে আসে। আমরা জানি ইনার স্ট্রেংথ ব্যবহার করলে চেনের ভেতরের বিষ জেগে ওঠে। এখনো সেটাই হয়েছে। সে ভীষণ অসুস্থ হয়ে যায়, কিন্তু তারপরও সে ম্যাংয়ের দিকে আসতে থাকে, কারণ সে ম্যাংকে কথা দিয়েছে। তবে ওই সময় শাওচি ঘোড়া নিয়ে সেখানে আসে, তাই চেন লুকিয়ে পড়ে। ম্যাং বলে, তুমি আমাকে সাহায্য করার জন্য ঘোড়া নিয়ে এসেছো? শাওচি বলে, না, আমিও তোমার সাথেই যাব। এই রাজ্যের কোনা কোনা আমার চেনা আছে, তাই আমি তোমাকে ভালোভাবে বাইরে নিয়ে যেতে পারবো। এরপর সে তাকে নিয়ে যায়। তখন কং চেনের কাছে আসলে চেন বলে, আমাদের প্ল্যান কিছুটা চেঞ্জ হবে। পরদিন সকালে সিসি জানতে পারে ম্যাং শাওচি দুজনেই পালিয়েছে। সে তখন খুবই খুশি হয়ে যায়, কিন্তু যখন সে জানতে পারে যে চেনও পালিয়েছে, তখন তার মেজাজটা খারাপ হয়ে যায়। সে ওই সময় রানীর সঙ্গে দেখা করতে চলে আসে। সে বলে, আপু, ম্যাং পালিয়েছে, অথচ তুমি রূপচর্চা করছো। রানী বলে, আমি জানি তুমি তোমার বোনের চিন্তা করছো না। তুমি চিন্তা করো না, তারা বিয়ের আগে একটু পিকনিকে গেছে। তখন দেখানো হয় চেন গতকাল রাতে রানীকে বলেছে, আপনি চিন্তা করবেন না, আমি ম্যাংয়ের সাথে যাবো এবং আমি আপনাকে কথা দিচ্ছি আমি স্বেচ্ছায় তাকে ফিরিয়ে আনবো, আর আমি তাকে দেখে রাখবো। বর্তমানে রানী বলে, বাবা মায়ের মৃত্যুর পর তোমাদের সবার দায়িত্ব এসে পড়ে আমার উপর। সবাইকে দেখে রাখতে পারলেও ম্যাংকে আমি দেখে রাখতে পারিনি। তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই আমি ওকে বেশি আদর করি। তবে কিছু জিনিস তোমাকে বুঝতে হবে, জীবনে সবকিছুই পাওয়া যায় না। তুমি কি চাইছো তা আমি জানি, এই আশা তোমাকে ছাড়তে হবে। আমার কোনো সন্তান নেই, এই রাজ্যের দায়িত্ব তুমি অথবা ম্যাংকেই দিতে হবে। কিন্তু ম্যাংয়ের এইসব কাজে কোনো মন নেই, সে শুধু খুশি থাকতে চায়। কিন্তু তুমি আলাদা, তুমি দায়িত্ব বোঝো, তাই আমি আশা করব তুমি আমাকে নিরাশ করবে না। সিসি তার কথা বুঝতে পারে এবং কথা দেয় এখন থেকে সে সবসময় তার কথা শুনবে।